নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আজকে একটি ঘটনাবহুল দিন। কোন ঘটনার কথা ছেড়ে কোন ঘটনার কথা বলি, রাজনীতির দিকেই যদি নজর রাখতে হয়, এই মুহূর্তে কোচবিহারে রয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে কোচবিহারে মানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে আজকে সভা করেছেন তিনি এবং সেই সভা থেকে তুলোধনা করেছেন বলা যেতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে, কেন্দ্রীয় সরকারকে। তিনি ইতিমধ্যে একটি সময়সীমা বেঁধে দিয়েছেন এবং সেই সময়সীমার মধ্যে যদি বকেয়া টাকা না পাওয়া যায়, মানে রাজ্যের যে বকেয়া টাকাগুলি রয়েছে সেই টাকাগুলি যদি না পাওয়া যায় তাহলে লাগাতার ধর্না চলবে। এই রকম একটি হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী 100 দিনের কাজ, আবাস এবং সড়ক যোজনার যে বকেয়া টাকা, সেই টাকা যদি 1 ফেব্রুয়ারি পর্যন্তও না পাওয়া যায়, আজকে 29 তারিখ, মাঝে আর মাত্র 30, 31, 1 এই 3টে দিন, তারপর 2 তারিখ থেকে লাগাতার ধর্না হবে, এরকমটাই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী আবার তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এবং রাজ্য সরকারের বিরুদ্ধেই। তিনি বলেছেন যে যে সমস্ত দুর্নীতিগুলো আছে সেইগুলোকে সামনে আনবেন তারা, এবং তারপর তারা আবার পাল্টা ধর্না করবেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পাল্টা ধর্না করবে, এরকমটাই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ রাজ্যের প্রধান প্রশাসক একদিকে হুঁশিয়ারি দিচ্ছেন কেন্দ্রের প্রশাসনের বিরুদ্ধে, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে, অন্যদিকে রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে এবং রাজ্যের প্রধান প্রশাসকের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন বা হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে আরও বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। যেমন গতকাল সুকান্ত মজুমদার সিএএ নিয়ে ঘোষণা করলেন এরকমটাই যে 1 সপ্তাহের মধ্যে সিএএ লাগু হবে, কিন্তু সেই সিএএ লাগু হতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম হুঁশিয়ারি তিনি ইতিমধ্যে দিয়েছেন কোচবিহারের সভা থেকে, এবং সেখানেও তিনি বলেছেন যে বিএসএফ একটি পাস দিচ্ছে, একটি আই কার্ড দিচ্ছে, সেই আই কার্ড বা পাস যাতে কেউ না নেয়, সেই পরিচয়পত্র যাতে কেউ না নেয়, কারণ তাহলেই তাকে নাগরিকত্ব আইনে বেঁধে ফেলা হতে পারে। এই যে বিষয়টি, এই বিষয়টির বিরুদ্ধেও আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব মুখ খুলছেন, মানে রাজ্য নেতৃত্ব মুখ খুলেছেন এবং বলেছেন যে এটা সম্পূর্ণ যে পরিকাঠামো, জাতীয় পরিকাঠামো, সেই জাতীয় পরিকাঠামোর দিকে একটা কুঠারাঘাত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইরকম তাঁদের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে। এই রকম যেখানে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেই রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রা ইতিমধ্যেই বিহারে প্রবেশ করেছে। সেই বিহার, হ্যাঁ, তিনি বাংলায় ছিলেন এবং গতকালও বাংলায় সভা করেছেন, হেঁটেছেন, এবং তারপর আজকে তিনি বিহারে প্রবেশ করেছেন। অর্থাৎ ন্যায় যাত্রা এই মুহূর্তে বিহারে রয়েছে। সেই বিহার যেখানে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন যারা, অর্থাৎ জেডিইউ, সেই জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সঙ্গে চলে গিয়েছেন, হাত মিলিয়েছেন, এবং তারপর নভেম্বরের জন্য তিনি মুখ্যমন্ত্রী পদে শপথও নিয়েছেন। তো এই রকম পরিস্থিতি। আর সেই পরিস্থিতিতে আরও কিছু বিষয় আসছে, অবশ্যই সেই বিষয়গুলোতে আমরা পরে আসবো, কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু বেশ খানিকটা জটিল একটি পরিস্থিতি। আর সেই জটিল পরিস্থিতিটা, জোটের অঙ্ক যেমন ধীরে ধীরে জটিল হচ্ছে, তেমনি রাজনৈতিক পরিস্থিতিও রাজ্যের তথা দেশের বেশ খানিকটা জটিল হয়ে উঠছে। লোকসভা ভোটের আগে যেরকমটা আমরা দেখতে পাই নানান রকম ঘটনার সন্নিবেশ ঘটে, এবারেও সেরকম নানান ঘটনার সন্নিবেশ ঘটছে। সেই ঘটনার সন্নিবেশের দিকে অবশ্যই নজর রাখবো। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আগে আলাপ করিয়ে দেবো, তারপর আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আনবো আমাদের অতিথিদের সামনে এবং আপনাদের সামনেও। আমাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন এই মুহূর্তে, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র অমলেন্দু বিকাশ দত্ত। অমলেন্দু দত্ত, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে জয়দেব ঘর। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। স্বাগত। আমাদের সঙ্গে আরও অতিথি যোগ দেবেন, কিন্তু তার আগে আমি একটুখানি আমাদের প্রশ্নপত্রটা একবার চোখ বুলিয়ে নেব। আমাদের প্রশ্ন নম্বর 1, উত্তরবঙ্গে বাঙালিকে নেতৃত্ব দেওয়ার বার্তা রাহুল গান্ধীর, তাঁর সফর চলাকালীনই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা হলো না, কিন্তু বার্তা গেল কি? প্রশ্ন 1। প্রশ্ন 2, বিহারে নীতিশ কুমার গেরুয়া শিবিরে শপথ গ্রহণের পরের দিনই রাজ্যে ঢুকল রাহুলের ন্যায় যাত্রা।
কি বার্তা যাচ্ছে জোটের জন্য? এবার আসছে প্রশ্ন 3। রাহুল গান্ধী সম্পর্কে অপশব্দ প্রয়োগ শুভেন্দু অধিকারীর। পুলিশে অভিযোগ, কংগ্রেসের তীব্র প্রতিবাদ, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মেজাজ হারানো কি ন্যায়যাত্রার জের? এই 3টি প্রশ্নই থাকবে। 4 নম্বর প্রশ্নটি পরে আসবো অবশ্যই। এই 3টি প্রশ্ন, তৃতীয় প্রশ্ন সম্পর্কে একটা কথা অবশ্যই বলবার আছে। সেই বিষয়টা হচ্ছে যে রাহুল গান্ধী সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন শুভেন্দু অধিকারীকে, এবং শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গে যা বলেছেন সেটা আমি আমার দর্শকদের শোনাতে পারবো না। বোধহয় ইতিমধ্যেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে, ইতিমধ্যেই সকলেই শুনে ফেলেছেন। কারণ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তিনি বিষয়টিকে টুইট করেছেন এবং তিনি বেশ কিছুটা তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারীর দিকে। এটা ভাষা, এটাই জিজ্ঞেস করেছেন কুণাল ঘোষ। যদিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের গাঁটছড়া এ রাজ্যে বাধা হচ্ছে না, কিন্তু তবুও প্রতিবাদ করতে ছাড়েননি কুণাল ঘোষ। সেটা একটা অন্যরকম ইঙ্গিত। আর এই মেজাজ হারানো কি ন্যায়যাত্রার জের, এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। অবশ্যই আমাদের কংগ্রেসের যিনি প্রতিনিধি তিনি অবশ্যই যোগ দেবেন, তার কাছ থেকেও অবশ্যই শুনবো। কিন্তু তার আগে আমি একটুখানি আমাদের যে অতিথিরা, প্যানেলিস্টরা এই মুহূর্তে রয়েছেন, তাদের কাছ থেকে একটু শুনতে চাইব। 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব অবশ্যই শুরু করব ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। 2 মিনিট আপনার। শুভ সন্ধ্যা, প্রত্যেককে নমস্কার। আমি প্রথমেই বলি, এটা খুব একটা নতুন কিছু নয়। লোকসভা নির্বাচন সামনেই আসছে, এপ্রিল থেকে মে এক্সপেক্টেড ডেট। তার আগে রাজনৈতিক চাপানুতর শুরু হবে, গরম গরম জিনিস হবে, সেটা খুব স্বাভাবিক। এবার বেশ কয়েকটা প্রশ্ন তুমি করেছো, একটা একটা করে উত্তর দিই। প্রথম যেটা বলি যে এই প্যানেলেই আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে এই INDIA নামক জোটটা কিন্তু অনেকটাই খুবই ফ্র্যাগমেন্টেড জোট, মানে অত্যন্ত ভঙ্গুর জোট আমার মনে হয়েছিল। আমি ঠিক এখানেই প্যানেলে বসে বলেছিলাম, তারই পুনরাবৃত্তি হতে চলেছে। এবং আমি যেটা বলেছিলাম সেটা অক্ষরে অক্ষরে মিলছে। গতকাল নীতিশ কুমার দল বদল করেছেন। নীতিশ কুমারের দল বদল করার অভ্যেস আছে। উনি ওই আর কি ইন্টারেস্টিং, আজকাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে ডু নট লাভ ইউর কোম্পানি, লাভ ইউর জব। নীতিশ কুমারের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়েছে, মানে কোম্পানিকে পছন্দ করো না, কিন্তু জবটাকে পছন্দ করো, কোম্পানি চেঞ্জ করতে থাকো। নীতিশ কুমার করেছেন। এবং খুব ইন্টারেস্টিংলি নীতিশ কুমার একটা অনেক অদ্ভুত রকম ভাবে ট্রেন্ড বুঝতে পেরেছেন যে গো বলা এই রাম মন্দিরের এফেক্টটা হয়তো পড়তে পারে। এবং যতগুলো সেফোলজি এর মধ্যে হয়েছে তাতে কিন্তু ক্লিয়ার প্রেডিকশন দেওয়া হয়েছে যে বিজেপির পক্ষে একটা বড়সড় জয় আসতে চলেছে, মূলত গো বলায়। সুতরাং নীতিশ কুমার কিন্তু সেই দিকটাকে অত্যন্ত সন্তর্পণে বিবেচনা করে, নিজের রাজনৈতিক কেরিয়ারের কথা চিন্তা করে উনি কিন্তু হয়তো দলবদল করেছেন। ইন্টারেস্টিংলি বুঝতে হবে আমাদের, নীতিশ কুমার কিন্তু গতবার নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড কিন্তু লোকসভায় প্রায় 16টা সিট জিতেছিল। 2014-তে 2টো সিট জিতেছিল এবং একটা অভূতপূর্ব উত্থান নীতিশ কুমারের হয়েছিল। ফলে এক্ষেত্রে বিজেপি বেনিফিশিয়াল হবে। তোমার দ্বিতীয় প্রশ্ন বলি, যেটা রাজ্যের সাম্প্রতিক যেটা হয়েছে, রাহুল গান্ধী সম্পর্কে যেই শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, আমি তার প্রতিবাদ জানাই। শুভেন্দু অধিকারী নিজে একজন বিরোধী নেতা হয়ে তিনি একজন বিরোধী নেতা সম্পর্কে কম বলেছেন, এটা অনভিপ্রেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাও আমাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা কিন্তু সবাই কাকের ঘরে বসে অন্যকে ঢিল ছুঁড়েছেন। রাহুল গান্ধী নিজে বোধহয় আমরা সবাই জানি 2019-এর 17তম লোকসভা নির্বাচনের আগে গণতন্ত্র ইলেকশনে সমস্ত মোদী সম্প্রদায়কে ডিফেম করেছিলেন এবং সেই জন্য ওনার 4 বছরের জন্য ওনার ডিসকোয়ালিফিকেশন হয়ে গেছে 2023-এ। এছাড়াও ভুরি ভুরি উদাহরণ রয়েছে। সুতরাং আমার প্রাথমিক প্রতিক্রিয়া, আমি বোধহয় সময়ের বেশি বলে ফেলেছি, প্রাথমিক প্রতিক্রিয়া হয়েছে যে এই ধরনের ডিফেমেটরি শব্দ কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের ভেবেচিন্তে বলা উচিত। এটা ঠিক হয়নি। এটাই আমার প্রাথমিক বক্তব্য, আমার প্রথম দাবি। একদমই। আসলে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের প্রতি আমরা এর আগে অতীতেও দেখেছি যে বিভিন্ন রকম মন্তব্য, বিভিন্ন রকমের বক্তব্য উঠে আসে, কিন্তু সেটা যখনই শ্লীলতার গণ্ডি ছাড়ায় তখনই সেটা বোধহয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। আমি সেই জায়গা থেকে জয়দেব ঘরের কাছে যাব। জয়দেব ঘর, 2 মিনিট আনইন্টারাপ্টেড। না দেখুন, আসলে এটা মিডিয়ার জন্যই আর কি রাজনৈতিক নেতাদের করতে হয়। রাজনৈতিক নেতারা যত গরম গরম এরকম কথাবার্তা বলে, সেগুলোই যেরকম একটু আগে আপনি বললেন যে ভাইরাল হয়ে গেছে, আমরা সবাই দেখে ফেলেছি। শুভেন্দু অধিকারীও চায় যে তাকে সবাই সবসময় দেখুক এবং তিনি সবসময় খবরের শিরোনামে থাকুন। তার তো অন্য কিছু আর অস্তিত্ব নেই বা কোনো গঠনমূলক কাজ নেই যার জন্য তাকে সংবাদ শিরোনামে জায়গা করে দেওয়া যেতে পারে। তো তিনি এরকম গরম গরম চটুকদারি চটক
দখলদারি কথা বলে দীর্ঘদিন ধরেই আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় একদম শিরোনামে থাকছেন এবং তিনি এটা উপভোগ করছেন। এবং এটাও দুর্ভাগ্য, আমাদের নাগরিক সমাজ এটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে, সেই জন্য মিডিয়াও এটাকে ফ্রন্ট লাইনে বা ব্রেকিং এ জায়গা করে দেয়, যাতে মিডিয়াকে তারাও টিআরপি বাড়াতে পারে। এটা রাজনৈতিক অবক্ষয় এবং রাজনৈতিক দুরবস্থার এবং দেউলিয়াপনার একটা চূড়ান্ত নিদর্শন। এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী একজন শিক্ষিত মানুষ, তিনিও জানেন যে যেটা তিনি করছেন সেটা তিনি ঠিক করছেন না, অন্যায় করছেন, কিন্তু ওই বাধ্যবাধকতা থাকে বুটবুকে অমিত শাহের থাকার জন্য তিনি এগুলো করছেন। এগুলো নিয়ে বিশেষ কিছু আলোচনার থাকতে পারে না। তবে হ্যাঁ, নীতিশ কুমার যাওয়ায় আমার মনে হয়েছে কোথাও হয়তো রামের আশীর্বাদ বা রামরাজ্য প্রতিষ্ঠা হবার লক্ষ্যেই নীতিশ কুমার, যদি মনে করুন 17টা আসন বিহারে পেয়েছিল, যে সেট শেয়ারিং হয়েছিল, জেডিইউ 17টা, হ্যাঁ 16টা ওরা শেয়ার করতো, এরা 17টা এবং কংগ্রেস 4টে। তো যদি নির্বাচনের পরে এই 16টা আসন নিয়ে মোদির দলে বা মোদির শিবিরে চলে যেত, তখন হয়তো ইন্ডিয়া জোটের আসলে ক্ষতি হতো। এক্ষেত্রে যেটা আরজেডি করতে পারবে সেটা হচ্ছে আরজেডি আরো বেশি সংখ্যক আসনে প্রার্থী দিতে পারবে, যেখানে তাদের 79 অলরেডি বিধানসভা রয়েছে। তো ওরা মানে আরজেডি বিহারের রেসপেক্টে কিন্তু হয়তো 25 থেকে 30টা আসন এক্ষেত্রে ইন্ডিয়া জোটের জন্য আনতে পারবে। এবং সেটা নীতিশ কুমার চলে যাওয়ায় একদিক থেকে ভালো হয়েছে, ইন্ডিয়া জোট ভবিষ্যতের জন্য আরো শক্তিশালী হবে। এবং দেখুন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে মানে ভাবগত দিক থেকে, আদর্শগত দিক থেকে এক, বৈচারিক দিক থেকেও এক, কিন্তু তাদের সমস্যা হচ্ছে তারা দুটো পৃথক রাজনৈতিক দল, তাদের মধ্যে কোনো টাসেল নেই, কিন্তু তারা তাদের রাজনৈতিক অস্তিত্বটাকে রক্ষা করতে সবাই চাইছে, এবং সেটা রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই চাইছে। ইন্ডিয়া জোটে এর কোনো প্রভাব পড়বে না এবং নীতিশ কুমার চলে যাওয়ায় ইন্ডিয়া জোট আরো দৃঢ় হবে, শক্তিশালী হবে এবং বিহারে আরো বেশি আসন ইন্ডিয়া জোট পাবে। বেশ, এমনিতে বামেরাও কিন্তু ইতিমধ্যেই মোটামুটিভাবে একটা আশার আলো দেখতে পাচ্ছেন যে বামেরাও হয়তো তারা জেডিইউ সরে যাওয়াতে তারাও বিহারে কিছুটা তাদের ইনফিল্ট্রেশন থাকবে, তাদের কিছু পদক্ষেপ থাকবে এবং তারা বেশ কয়েকটা আসন পাবেন, এরকমটাও তারা ভাবতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, দীপঙ্কর বাবু তো পরিষ্কার বলছেন। আমি একদম আমি সেই জায়গায় আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে আমি একটু অমলেন্দুর কাছে যেতে চাইছি। অমলেন্দু বাবু, আপনার 2 মিনিট আনইন্টারাপ্টেড। নমস্কার শান্তন দা, সর্বপ্রথম আমাদের হাই নিউজের দর্শক যারা আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আপনার প্রথম প্রশ্ন যেটা, যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে শুরু করলেন, তো উনার ন্যায় যাত্রা কতটা ন্যায় বা কতটা কি, সেটা আগের বারে উনি যে যাত্রা করেছেন সেটা থেকে প্রমাণ পাওয়া যায়। তো সেই কথায় আমি আসছি না। আর বিহারে যাওয়ার নিয়ে কথা হচ্ছে, উনার হয়তো ন্যায় যাত্রা তো আর বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এনডিএতে গত 2 দিন আগে জয়েন করেছেন বলে বিহারেতে তার পরিকল্পনা তা তো নয়, উনার আগে থেকে ওটা তাদের রুট ছিল, হয়তো এই জন্যই গেছেন। তো সব থেকে বড় কথা, আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বলুন বা সিপিএম যে কতটা উৎফুল্ল হয়েছে এনডিএতে নীতিশ কুমার যাওয়ার জন্য, এগুলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো মানে ফলপ্রসূ নয়। কেননা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএমও শূন্য, কংগ্রেসও শূন্য। তো শূন্যর সাথে শূন্য আর শূন্য যোগ করলেও তার ফল শূন্য, শূন্যর সাথে শূন্য গুণ করলেও তার ফল শূন্য। তো এগুলো পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে কোনো ফ্যাক্টই নয়। এগুলো কংগ্রেস মুক্ত ভারত এবারে আমাদের মোদিজির যে ডাক ছিল সেটাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে কংগ্রেস। তার জন্য তার যাত্রা কংগ্রেস মুক্ত ভারত হবে। এবারে 2024-এর লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে আপনারাই প্রমাণ পাবেন। কেন যে নীতিশ কুমার আজকে উনারা যে জোট বা এই যে বলছেন এখন জোট আরো শক্ত হচ্ছে, যে নীতিশ কুমার প্রথম দিন থেকে এই জোটের মানে আহ্বায়ক বলা যায়, কনভেনার টাইপের ছিলেন, উনিই সবাইকে ডেকে ডেকে জোট করার প্রস্তাব দিয়েছিলেন। তো উনিই বুঝতে পেরেছেন যে 22 তারিখের পরে ভারতবর্ষে রামরাজ্য প্রতিষ্ঠা হয়েছে। ভারতবর্ষে এই রামরাজ্যে আর যারা রাম বিরোধী শক্তি তাদের সাথে থাকা মানেই সাধারণ মানুষকে অসম্মান করা। তার জন্য উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি এই যে তার যে সিদ্ধান্ত সঠিক, সেটা তিনি বিগত অনেকবারও পরিচয় দিয়েছেন যে তিনি সঠিক সিদ্ধান্ত নেন এবং সেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিরোধীরা, এনডিএ বিরোধী বা ভারতীয় জনতা পার্টির বিরোধীরা আজকে বিভ্রান্ত। তার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের
এই যে আন্দোলন করবেন বলছেন, কেননা চুরি করে করে এমন ব্যস্ত হয়ে গেছে তাদের দলের লোকেরা, আর কিছু করার নেই, সেই পুরনো তাস, সেই একই কাজ তো ইনি অনেকবার ধরে বলে আসছেন। আজ তো লাস্ট 2.5 বছর 3 বছর ধরে চিৎকার করছেন যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আরে মশাই, কেন্দ্রীয় সরকার দিয়ে না দিচ্ছে, তাহলে আপনার অন্যান্য প্রকল্পগুলো কি করে চলছে? সমস্ত প্রকল্পে টাকা দিচ্ছে আর এই 100 দিনের কাজে দিচ্ছে না, তার কারণটাই আপনারা সবাই জানেন। তো একই কাজ কথা তিনি বারবার বলছেন, ওনার কথার কোনো ভ্যালু মানুষ দেবে না, এটুকু আমি শিওর। আমি আসবো আবার আপনার কাছে ক্রস ডিসকাশন পর্বে। অমলেন্দুর বক্তব্যের মানে তীর নিক্ষেপ কিন্তু বাম কংগ্রেসের দিকেও যেমন তেমনি তৃণমূল কংগ্রেসের দিকেও। তবে শুভেন্দু অধিকারী আজকে যে সাংবাদিক সম্মেলনটি করেছেন, সেই সাংবাদিক সম্মেলনে কিন্তু পূর্ণত তিনি দৃষ্টি রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের দিকেই, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তিনি বক্তব্য রেখেছেন। এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটি সাংবাদিক সম্মেলন করেছেন তাঁর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের খতিয়ান নিয়ে, এই 10 বছরে কি কি কাজ হয়েছে সেখানে, সেই খতিয়ান নিয়ে প্রায় 5,780 কোটি টাকার কাজ সেখানে হয়েছে, এই খতিয়ান তিনি দিয়েছেন এবং ডায়মন্ড হারবার মডেলের কথা তিনি তুলে ধরেছেন। সেই সঙ্গে সঙ্গে কংগ্রেসের দিকেও তীর নিক্ষেপ করেছেন, ভারতীয় জনতা পার্টির দিকেও তীর নিক্ষেপ করেছেন এবং বলেছেন বিগত 7 মাস ধরে আমরা চুপ করেছিলাম, কিন্তু এখন মুখ খুলতে বাধ্য হয়েছি, কত আর সইব। সেই সুকুমার রায়ের কথাটা মনে পড়ে গিয়েছিল আর কি, সুকুমার রায়ের কবিতার কথাটা মনে পড়ে গিয়েছিল। তাই আজ খেপে গেছি, কত আর পারবো, এতদিন সয়ে সয়ে এইবারে মারবো, এরকমটাই আর কি। তো আমি সেই জায়গা থেকে সুস্মিতা বিশ্বাস আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, আমি স্বাগত জানাচ্ছি। ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, আপনাকে স্বাগত। আমরা যে প্রশ্নগুলো নিয়ে আজকে কথা বলছিলাম, আমি একদম শুরু থেকে আপনাকে পাইনি, আমি আরেকবার একটুখানি প্রশ্নগুলো রিপিট করব। উত্তরবঙ্গে বাঙালিকে নেতৃত্ব দেওয়ার বার্তা রাহুল গান্ধীর, এটা হচ্ছে আমাদের প্রশ্ন 1। তাঁর সফর চলাকালীনই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা হলো না, কিন্তু বার্তা গেল কি? প্রশ্ন নম্বর 2, বিহারে নীতিশ কুমার গেরুয়া শিবিরে, শপথ গ্রহণের পরের দিনই রাজ্যে ঢুকল রাহুলের ন্যায় যাত্রা, কি বার্তা যাচ্ছে জোটের জন্য? 3 নম্বর প্রশ্ন, রাহুল গান্ধী সম্পর্কে অপশব্দ প্রয়োগ শুভেন্দু অধিকারীর, পুলিশে অভিযোগ কংগ্রেসের, তীব্র প্রতিবাদ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের, মেজাজ হারানো কি ন্যায় যাত্রার জের? এই 3টি প্রশ্নের আলোকে আমরা আজকের আলোচনা শুরু করেছি। আপনার নির্ধারিত 2 মিনিট আনইন্টারাপ্টেড। সুস্মিতা। প্রথমত কি জানেন তো, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, টোটাল তৃণমূল দলটাই পাগল হয়ে গেছে। ওরা ভেবেছিল সবাই ওয়াকওভার দেবে, মানে বাংলায় কেউ ঢুকবে না, বাংলায় কেউ কিছু করবে না। ওদের মাথা খারাপ হয়ে গেছে ন্যায়যাত্রার ভিড় দেখে, মানুষের মানে যে প্লাবন, জনপ্লাবন এবং যে মানুষ পদপিষ্ট হচ্ছে, মানে এই সব দেখে ওরা পাগল হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন আমি প্রথম থেকেই প্রত্যেকটা চ্যানেলে বলে এসেছি, আপনার এইখানে অবশ্যই আমি বহুবার বলেছি, মমতা ব্যানার্জি জোটে গেছিলেনই জোটটাকে ঘেটে দেওয়ার জন্য, আর কিচ্ছু না। সিম্পলি বিজেপির এজেন্ট হয়ে জোটটাকে ঘেটে দাও, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে নীতিশ কুমারের কথা বলি। নীতিশ কুমার হচ্ছে পাল্টিবাজ নাম্বার 1। নীতিশ কুমার বরাবর পাল্টি খায়। উনি অলরেডি 5 বার পালা বদল করেছেন, উনি অলরেডি 9 বার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে, তা উনি পাল্টি খাবেন, এতে আর নতুনত্বের কিছু নেই। সুতরাং এইটা একটা মানুষের কাছে মানে দেখে দেখে মানুষ হয়ে গেছে। ওনার পাল্টি খাওয়াটা একটা বিশেষ মানে কোনো রিমার্কেবল ঘটনা না। আর বিজেপির যে যিনি বলছিলেন, আমি তাকে একটু বলতে চাই, ও মানে রাম রাজত্ব তার মানে রাম কে? নরেন্দ্র মোদী রাম? হয়তো কয়েকদিন বাদে রামের পাশে যেহেতু সব জায়গায় ওনার ফ্লেক্স হোর্ডিং দেখা গেছে, হয়তো উনি বলবেন, অলরেডি বলে ফেলেছেন উনি একবার, যে আমাদের রাজত্ব রাম রাজত্বের মতো চলছে, মানে উনি হচ্ছেন রাম, উনি রাম রাজত্ব চালাচ্ছেন। মা সীতাকে জানি না, যাই হোক, এবার মানে মা সীতাকে তো বর্জিত করেছেন। তা এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই, দেখুন জোট ধর্ম কংগ্রেসকে অন্তত কোনো জোট দল শেখালে সেটা কংগ্রেস শিখবে না। তার কারণ হচ্ছে, কংগ্রেসের জোট ধর্ম করতে কংগ্রেস জানে, তার কারণ কংগ্রেস অ্যালায়েন্স করে ইউপিএ 1 ইউপিএ 2 10 বছর বিভিন্ন দলগুলোকে সাথে নিয়ে সে কিন্তু সরকার চালিয়েছে, এবং সরকার শুধু চালায়নি, বিভিন্ন নতুন নতুন প্রকল্পের মাধ্যমে সরকারকে একটা নতুন দিক প্রদর্শন করেছে। সুতরাং আমরা বারংবার সেই জোটের বার্তা দিয়েছি, আমরা আমন্ত্রণ জানিয়েছি,
জয়রাম রমেশ বারংবার ন্যায় যাত্রায় মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়েছে, তিনি নিজে যাবেন না বলেই যাননি। কেন? ওনার মেন এজেন্ডা হচ্ছে কংগ্রেসকে খতম করো। বিজেপির যেমন কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করতে হবে, ওনার কংগ্রেসকে খতম করো। তাই জন্যই যখন ন্যায় যাত্রা হচ্ছে উনি উত্তরবঙ্গে সফর করতে গেছেন। মানে উনি প্যারালাল রাজনীতি করতে খুব ভালোবাসেন, আর উনি জানেন কংগ্রেসকে যত খর্ব করব আমার শ্রীবৃদ্ধি তত হবে। কেন? কংগ্রেস ভেঙেই তো তার দলটা তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কংগ্রেসের জটক থেকে জন্মগ্রহণ করে কংগ্রেসকেই গালিগালাজ করছে। আর সব বারংবার আমরা বলে এসেছি, বাংলায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমাদের আপোষহীন লড়াই চলছে, চলবে, এই লড়াই থামবে না। কিন্তু বৃহত্তর স্বার্থে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে হারানোর জন্য আবারও আমরা বলছি, যদি ওনারা মনে করেন জোট করবেন, আমরা সবসময় হাত বাড়িয়ে আছি। বেশ, সম্প্রীতির বার্তা, বিদ্বেষ এবং হিংসার বিরুদ্ধে সম্প্রীতির বার্তা, এইটাই হচ্ছে মোহব্বত কি দোকান অর্থাৎ রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। কিন্তু সেই ন্যায় যাত্রাতে রাহুল গান্ধী গতকাল যে বার্তাটি দিয়েছেন, সেই বার্তাতে তিনি এরকমই ইঙ্গিত করছেন যে বাংলা লিড করুক, বাংলা পথ দেখাক। বাঙালির মধ্যে যারা মনীষী, সেই মনীষীদের কথাও তিনি তুলে এনেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, তাদের কথা উল্লেখ করেছেন। এবং একটা কথা বলেছেন, সেটা খুব উল্লেখযোগ্য, আমি সেই জায়গাটা যাব। আমি কয়েকটা পয়েন্ট পেলাম আর কি প্রত্যেকের কথার থেকে, আমি সেই জায়গা দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে এটা আপনাদের দায়িত্ব, কোনো এক ব্যক্তির নয়, এটাও কিন্তু বলেছেন রাহুল গান্ধী। একদিকে যেমন তিনি এটি বলছেন, তেমনি অমলেন্দুবাবু বলছেন যারা রাম বিরোধী তাদের কোনো জায়গা নেই 22 তারিখের পর, 22শে জানুয়ারির পর, সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ যারা বিজেপি বিরোধী তারাই রাম বিরোধী, এই কথাটাকেই, বাক্যটিকেই তারা ব্যবহার করতে চাইছেন কি এই কনসেপ্টটাই তারা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করতে চাইছে। এর বিরুদ্ধেই জাতীয় কংগ্রেসের লড়াই। এক মিনিট, আমি আসছি। এই প্রসঙ্গটা, এই বিষয়টিকেই সামনে রাখা হতে চলেছে কি এবারের ভোটে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টাতে আমি আরেকটা জিনিস একটুখানি যোগ করব। আমাদের প্রশ্ন নম্বর 4, সেই প্রশ্ন নম্বর 4টা দেখিয়ে তারপরে আমি ক্রস ডিসকাশনে আসবো। 4 নম্বর প্রশ্ন, তৃণমূলের সঙ্গে দূরত্ব কি ভোটের আগে কংগ্রেসকে কাছে আনবে বাম দলগুলির? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 4 এবং আজকের শেষ প্রশ্ন। বাম দলগুলির সঙ্গে কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হতে পারত তৃণমূল কংগ্রেস যদি কংগ্রেসের সঙ্গে তাদের হবনবিংটা থাকতো, কিন্তু সেই হবনবিংটা যেহেতু একটুখানি দূরত্ব তৈরি হয়েছে, সেহেতু বাম দলগুলো কি কংগ্রেসের কাছে আসবে? অর্থাৎ সেই আবার আগের মতোই 2019-এর মতোই একটা লড়াই কি আমরা দেখতে চলেছি? 2021-এর মতোই কি আমরা আবার আর একটা লড়াই দেখতে চলেছি, যেখানে একদিকে বিজেপি, অন্যদিকে কংগ্রেস এবং বাম দলগুলো, আর সেই সঙ্গে আইএসএফ অবশ্যই এবারে হয়তো থাকবে না, এরকমটাই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের লড়াইটা কি ঠিক সেরকমটাই হতে চলেছে? আমি সেই জায়গা থেকে আসবো ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে। ক্রস ডিসকাশন শুরু। ইংরেজিতে একটা কথা আছে শান্তম, যেটা এনিমিজ মাই ফ্রেন্ড। আমাদের এখানকার রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমাদের বুঝতে হয়, সেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে দুটো হোস্টাইল রাজনৈতিক দল হলো বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে নিরবিচ্ছিন্ন লড়াই করে, বামফ্রন্টকে নিরবিচ্ছিন্ন লড়াই করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেন, এবং এরা একে অপরের হোস্টাইল। এ নিয়ে কোনো দ্বিমত নেই, এখানে কোনো সেটিং তত্ত্ব নেই, এরকম অভিযোগ কেউ করতে পারবেন না যে বামফ্রন্টের সঙ্গে তৃণমূলের সেটিং রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি দেখেন কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কিন্তু একটা বেসিক লড়াইয়ের জায়গা সাংঘাতিকই রয়েছে। মানে আমরা জানি যে কংগ্রেসের গর্ভ থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম। আমাদের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাইরে আন্দোলন করেছিলেন, এবং কংগ্রেসের দল যখন সীতারাম কেশরী ছিলেন, সোমেন মিত্ররা ছিলেন, প্রয়াত সোমেন মিত্র ছিলেন, ওনারা ভেতরে ছিলেন। সুতরাং কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে আসেন, এবং আজকের দিনেও কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যদি বৈরিতা থাকে, সবচেয়ে বেশি কিন্তু কংগ্রেসের সঙ্গে রয়েছে, এবং একই সঙ্গে বামফ্রন্টের সঙ্গে রয়েছে। সুতরাং বামফ্রন্ট এবং কংগ্রেসের ক্লোজ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক প্রবণতা এই রাজনীতিতে। এবং আমার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার একটা প্রেডিকশন, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে 2024-এর ইলেকশন আমরা কিন্তু এরকমই একটা ইকুয়েশন ওয়েস্ট বেঙ্গল অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি, যে তৃণমূল কংগ্রেস একা লড়বে, বামফ্রন্ট এবং কংগ্রেস একে অপরের কাছে আসবেন, এবং বিজেপি একা লড়বেন। এবং আমার মনে হয় এতে বোধহয় বামফ্রন্ট এবং কংগ্রেসের সুবিধেই হবে। এবং আসল মূল জায়গাটা আমরা ফিরে আসি, তাহলে বুঝুন, আমরা দর্শকরাও বুঝতে পারছে যে ইন্ডিয়া জোটের অস্তিত্বটা কতটা ভঙ্গুর হয়ে গেল, যেখানে কারোর সাথে কারোর বনছে না। আমরা ইন্ডিয়া জোটের কথা বলছি, যে জোটে তৃণমূল কংগ্রেসের থাকার কথা, কংগ্রেসের থাকার কথা, বিজেপির সাথে লড়াই হওয়ার জন্য
অন দ্য আদার হ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে এখানে ওয়েস্ট বেঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের 22টা সিট গতবার ছিল, কংগ্রেসের বোধহয় 2টো সিট ছিল, আর বিজেপির 18টা সিট ছিল। এই মতো অবস্থায় তৃণমূল কংগ্রেস যদি একা যায়, একা লড়ে, বামফ্রন্ট এবং কংগ্রেস যদি একসাথে লড়ে, তাহলে কিন্তু আবার সেই ভোট বিভাজনে কিন্তু একটা দিকে কিন্তু বিজেপির সুবিধা হবে। সুতরাং এই ইন্ডিয়া জোটের অস্তিত্ব কিন্তু একেবারেই বিপন্ন, এবং রাজ্যের রাজনীতিতে আমার মনে হচ্ছে বাম এবং কংগ্রেস একে অপরের কাছে আসতে চলেছে আরো। আমি সুস্মিতা বিশ্বাসের কাছে যাব। সত্যি কি বাম কংগ্রেস আবার কাছে আসতে চলেছে? মানে আমার চতুর্থ প্রশ্ন অনুযায়ী তৃণমূলের সঙ্গে দূরত্ব। দেখুন, একটা কথা জায়গাটা বুঝতে হবে, বিষয়টা হচ্ছে বামফ্রন্ট যে পরমাণু চুক্তি নিয়ে ইউপিএ ওয়ানের সময় বেরিয়ে গেছিল, সেই ইউপিএ ওয়ানের সময় বেরিয়ে যাবার পরে বামফ্রন্ট যে পশ্চিমবঙ্গের বুক থেকে ক্ষমতাচ্যুত হলো, তৃণমূলের হাত ধরে সোনিয়া গান্ধী তৃণমূলের হাতটাকে শক্ত করলো। 2009 সালে তারা 1 থেকে 19 হলো লোকসভায়, এবং বিধানসভায় তারা ক্ষমতা পেল। আজকে 2001 সালে মমতা ব্যানার্জি বলেছিলেন নেভার নালে নেভার। মমতা ব্যানার্জি কিন্তু কংগ্রেসকে সাথে পেয়েই ক্ষমতায় এসছেন, এটা কিন্তু তিনি স্বীকার করেন না, কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা সারা বাংলার মানুষ জানে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্ট কিন্তু বারংবার বলেছে সেটা পরমাণু চুক্তি নিয়ে তাদের কংগ্রেসের সাথে বেরিয়ে যাওয়া তাদের একটা ঐতিহাসিক ভুল। তারা সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে তারা এখন বর্তমানে বারংবার কংগ্রেসের সাথে জোট করে তারা কিন্তু চলার চেষ্টা করছে, এবং সেই জোটটা কিন্তু তারা কন্টিনিউয়াস প্রসেসিং এর মধ্যে রেখেছে। তারা কিন্তু এই জোটটাকে ছিন্ন করেনি কোনো সময়। তারা কিন্তু একবারও বলেনি কংগ্রেসের সাথে আমাদের কোনো জোট নেই, কংগ্রেসের সাথে আমরা জোট ধর্মে যাব না। তাদের একটাই স্ট্যান্ড পয়েন্ট ছিল, পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলের সাথে যাব না, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। যেটা আমরা বলে এসেছি, তৃণমূলের সাথে আমরা অবশ্যই জোটে যেতে রাজি আছি, কিন্তু সেই জায়গায় কথাবার্তার বিষয় আছে, সেই জায়গায় বামফ্রন্টের সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল, কিন্তু একবারও কিন্তু আমাদের জোটটা কোনো জায়গায় ভেঙে যায়নি। বামফ্রন্ট মানে একটু আবার অভিমান সেই হয়েছিল, জায়গাটাকে শক্ত করার জন্য একটু অভিমান তিনি হয়েছিল, সেই কিন্তু অভিমানটা ভুলবেন এবার নাকি? না, অভিমানটা ভুলবেন না। না, তারা বলেই দিয়েছিল যে ন্যায় জোড় ভারত জোড়ো যাত্রা, ন্যায় যাত্রাতে যদি তৃণমূল অংশগ্রহণ করে তাহলে তারা অংশগ্রহণ করবেন না। তারা কালকে জীবেশ সরকার শিলিগুড়িতে ছিল, কালকে সুজন চক্রবর্তী 31 তারিখে সুজন চক্রবর্তী, শতরূপ এরা সবাই থাকবে, মোহাম্মদ সেলিম থাকবে মুর্শিদাবাদে, এরা সবাই অংশগ্রহণ করবে। সুতরাং এরা আমাদের সাথে জোটে আছে, এরা জোট ধর্মটা পালন করতে জানে। শুনুন, মমতা ব্যানার্জি যে খুব একটা নীতিশ কুমারের থেকে খুব ভালো স্ট্যান্ডার্ড জায়গায় আছে সেটা কিন্তু না। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির ইনিশিয়েটিভ নিয়ে যেভাবে কংগ্রেস থেকে তিনি বেরিয়ে গিয়ে বিজেপির হাত শক্ত করে বাংলার বুকে বিজেপিকে ঢুকিয়েছিলেন, সেই ইতিহাস কিন্তু বাংলার মানুষ ভুলে যায়নি। তিনি আবার কংগ্রেসের সাথে আসার পর আবার তিনি বিজেপিতে ফিরে যান, আবার তিনি কংগ্রেসের হাত ধরেন, তার এই পাল্টিবাজির স্বভাবও সকলের জানা আছে। সুতরাং মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা ভারতবর্ষের বুক থেকে অনেকটাই কমে গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। মমতা ব্যানার্জির নেতৃত্ব ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, কিন্তু আমি একবারও তার নেতৃত্বের দিকে আঙ্গুল তুলছি না, আমি তার বিশ্বাসযোগ্যতার উপর আঙ্গুল তুলছি। বুঝতে পেরেছি। আমার একটা ছোট্ট বিরতি নিতে হবে, কিন্তু সেই বিরতির আগে আমি সুস্মিতা বিশ্বাসকে এবং সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীকে এই প্রশ্নটা করব অবশ্যই, যারা এই মুহূর্তে ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে জড়িত রয়েছেন। একজন স্বনামধন্য নেতা, তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, এবং তৃণমূল কংগ্রেস থেকে আবার ফিরেছিলেন কংগ্রেসে, এই উদাহরণও তো রয়েছে। সুতরাং সেক্ষেত্রে এই দল বদলের রাইট আমি আসবো এই দল বদলের ক্ষেত্রে একবার তাদের প্রশংসা করতে হয়, আবার তাদের নিন্দা করতে হয়, এটা করতে কিরকম একটা লাগে, তাই না? এরকমটা হয়, এটা সব দলেরই বোধহয় হয়, এই সমস্যাটা সব দলের ক্ষেত্রেই হয়। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে, এরকম উদাহরণও প্রচুর রয়েছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপারে ফিরে আসবো। অবশ্যই দল বদলের ব্যাপার স্যাপার চলতেই থাকবে ভারতের সংসদীয় গণতন্ত্রে, এটা একটা খুব কমন ফেনোমেনা। একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত জানাবো আমার প্যানেলিস্টদের, ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, অমলেন্দু দত্ত, সুস্মিতা বিশ্বাস এবং জয়দেব ঘরকে আমাদের সঙ্গে আলোচনায় স্বাগত জানাবো। আমরা আলোচনার যে পর্বে ছিলাম সেটা হচ্ছে দলবদল। হ্যাঁ, দলবদল তো রয়েছে। নীতিশ কুমারের এই দলবদল ইন্ডিয়া জোটের ক্ষেত্রে, মানে INDI এ জোটের ক্ষেত্রে খুব একটা ভালো বার্তা যে দিল তেমন নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, অর্থাৎ 42টি আসনেই তাঁরা পশ্চিমবঙ্গে লড়বেন, অন্য কারোর সঙ্গে সিট শেয়ারিং এর কোনো প্রসঙ্গ থাকবে না, এই বার্তাটিও, কিংবা পাঞ্জাবে সেখানকার মুখ্যমন্ত্রী
আম আদমি পার্টি একা লড়বে এই বিষয়টিও জানিয়ে দিয়েছেন, সেগুলো খুব একটা ভালো বার্তা দিল না। কিন্তু তবুও আজকে অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে এই কাজটি যেটি নীতিশ কুমার করলেন সেটা জোটের পক্ষে খুব একটা ভালো হলো না। কিন্তু তারা যে বার্তাটি দিলেন সেটাও কি জোটের পক্ষে খুব একটা ভালো হলো? জোটের পক্ষে কিন্তু আমি এখনো পর্যন্ত দেখছি জোটের পক্ষে সওয়াল করে চলেছেন রাহুল গান্ধী। এখনো পর্যন্ত তার কাছ থেকে কিন্তু জোটের বিরোধী, জোট বিরোধী কোনো কথা শুনতে পাওয়া যায়নি। আমি একটু আগেই বলছিলাম যে বাংলাকে তিনি লিড করতে বলছেন। এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের যে ঝড় আনবার জন্য তিনি ন্যায়যাত্রা করছেন, সেখানে বাংলাকে লিড করতে বলছেন। অতএব সেক্ষেত্রে কিন্তু একটা হিন্ট পাওয়া যাচ্ছে, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বাংলা এবং বাঙালি অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের যারা রাজনৈতিক কর্মী তাদেরকে তিনি এগিয়ে আসতে বলছেন। অতএব আবার কি এটাও একটা জোটেরই বার্তা? এই জায়গার থেকে তাদের বিরুদ্ধে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, অধীর চৌধুরীর বিরুদ্ধে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন পরিষ্কার একেবারে সরাসরি আক্রমণে যাচ্ছেন, তখন হাইকমান্ডের তরফ থেকে কোনো রকম বক্তব্য আসছে না। তাহলে তারা কাকে সমর্থন করছেন? এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। আমি জয়দেব ঘরের কাছে যাব। দেখুন, 200টা বাম সংগঠন যেদিন ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করেছিল সেদিন কিন্তু ব্রাত্য বসু সেখানে উপস্থিত ছিল। গত 21 তারিখ, রাইট? হ্যাঁ, অসঙ্গ কিন্তু আর নতুন দিক উন্মোচিত করতে পারে। সেটা আপনি যেটা বলছেন যে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্ট কাছাকাছি আসবে, বামফ্রন্ট মানে সিপিআইএম কাছাকাছি আসতে পারে কংগ্রেসের সঙ্গে, কারণ সুস্মিতাদি যেরকম ইঙ্গিত দিল সিপিআইএম এর সঙ্গে কংগ্রেসের সখ্যতা থাকবে। কিন্তু বাকি বাম দলগুলো যেমন সিপিআইএমএল, লিবারেশন, দীপঙ্কর ভট্টাচার্য, বাকি যারাই রয়েছে বাম সংগঠন বা অতি বামপন্থী সংগঠন, তাদের সঙ্গে কিন্তু তৃণমূলের মোদী বিরোধিতাকে শক্তিশালী করার জন্য, ফ্যাসিবাদ বিরোধী এবং মোদীর একনায়কতন্ত্রের বিরুদ্ধের জন্য কিন্তু হয়তো কোথাও কোনো একটা লেয়ার আপ হবে, যেটা তার সূত্রপাত বা গাঁটছড়া বাঁধা হয়েছে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস হয়তো আগামী দিনে অতি বামপন্থী আগেও পেয়েছে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অতি বামপন্থী সংগঠনগুলোর কিন্তু সমর্থন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, ইতিহাস সাক্ষী আছে। অতএব এবারেও কিন্তু নতুন করে, বিশেষ করে জঙ্গলমহল, বাঁকুড়া, পুরুলিয়া, যে জায়গাগুলোতে সিপিআইএম ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়েছে কিন্তু বাম, অতি বাম সংগঠনগুলো শক্তিশালী হয়েছে, সেক্ষেত্রে হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই অতিবাম মনোভাবাপন্ন যে ছোট ছোট সংগঠনগুলি আছে তারা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি করবে, যাতে পশ্চিমবঙ্গ থেকে ম্যাক্সিমাম সিটটা তারা ইন্ডিয়া জোটকে দিতে পারে। এবং এটাই রাহুল গান্ধী দিক নির্দেশ করেছে যে ইন্ডিয়া জোটে যেন পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশনটা এতটাই থাকে, সেটা ডিসাইসিভ হয়, যেটা অমিত শাহ বলেছেন যে যেন এবারে বাংলা থেকে প্রধানমন্ত্রী মনে করতে পারেন যে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বাংলা করেছে, অর্থাৎ বাংলাকে পাখির চোখ অমিত শাহ করেছেন। তিনিও বলেছেন প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গ করুক, পশ্চিমবঙ্গে এত সিট দিক যাতে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। এবং রাহুল গান্ধীও বলছেন যে পশ্চিমবঙ্গের 42টা আসন যেন ইন্ডিয়া জোটে যায়। এবং সেক্ষেত্রে সিপিআইএম কি করবে আলাদা প্রশ্ন, কারণ তাদের একেবারে লেফট ফ্রন্টের সঙ্গে রয়েছে। কিন্তু অতি বাম মনোভাবাপন্ন যে 200টা সংগঠন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সেদিনকে কলকাতার রাজপথ দাপিয়ে বেরিয়েছে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও সমর্থন করতে পারে মোদীকে আগে কেন্দ্র থেকে সরাবার লক্ষ্যে, এবং সেক্ষেত্রে হয়তো 42টা আসনে তার প্রভাব পড়তে পারে। বেশ, আমি সুস্মিতা বিশ্বাসের কাছে আসবো। আঙুল তুলেছেন কিন্তু অনেকক্ষণ অমলেন্দুর কাছে যায়নি, আর এই মুহূর্তে তো অমলেন্দুর কাছে যাওয়াটা অত্যন্ত দরকার। তার কারণ হচ্ছে এত যে জল্পনা, সেই জল্পনা হচ্ছে কেন্দ্রের মোদী সরকারকে সরানোর লক্ষ্যে। অর্থাৎ কেন্দ্রের যে মোদী সরকার, যারা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন প্রায় যে বাংলা থেকে 35টি আসন তারা চান, বাংলা থেকে 35টি আসন তারা পাচ্ছেন, এবং গোটা ভারতবর্ষে 400-র বেশি আসন পাচ্ছেন। টার্গেট দিয়েছেন প্রধানমন্ত্রী 50% ভোট তার চাই, 38 থেকে 50% পৌঁছতে অনেক কাঠখড় পোহাতে হবে। কিন্তু অতটা কঠিনও নয় কাজটা, এরকমটাই মনে করছে বিজেপি নেতৃত্ব, তাই নয় কি অমলেন্দু? নিশ্চিত, এটা আপনাদের সংবাদ মাধ্যমের সমস্ত প্রতিনিধিরাও জানেন, সাধারণ মানুষও জানেন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তো অবিচল যে 50%-এর বেশি ভোট আমরা, সাধারণ মানুষ আমাদেরকে আশীর্বাদ করবেন বা আমরা পাবো। আজকে বিরোধী রাজনৈতিক দল আপনারা জানেন যে অনেক চেষ্টা করেছিল
একত্রিত হওয়ার জন্য। হতে পারলো না কেন? কারণ প্রত্যেকটি রাজ্যে যে দলগুলি ক্ষমতাসীন তারা রাজ্যে সেই দলগুলো তৈরি করেছে রাজ্যের মানুষকে পরিষেবা দেবে বলে, এই প্রতিশ্রুতি দিয়ে। তারা দেখছে যে যখন কংগ্রেস হচ্ছে ডুবন্ত জাহাজ, কংগ্রেস শূন্যর দিকে এগোচ্ছে ধীরে ধীরে, কমতে কমতে, তো সেই কংগ্রেস শূন্যর দিকে যেহেতু এগোচ্ছে, তার সাথে থেকে তারা রাজ্যে তাদের যে মানুষকে পরিষেবা দেবে বলে রাজ্যে যে তাদের শক্তিটাকে ধরে রেখেছে প্রত্যেকটা রাজনৈতিক দল, আপনারা আজকে আমাদের পশ্চিমবঙ্গের দল বলুন, যে শাসক দল বা আম আদমি পার্টির কথা বললেন, বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে এই কংগ্রেস থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, তার কারণ একটাই, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। কেন এই দলগুলো মানুষের স্বার্থে তৈরি হয়নি, এই দলগুলো তৈরি হয়েছে নিজেদের ব্যক্তিবাদী দল। কোন একজন ব্যক্তি তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, যেটা কংগ্রেসের আমাদের দিদি বললেন আগে, যে কংগ্রেসের সাথে থেকে উনি কংগ্রেস থেকে সম্পৃক্ত হয়ে কংগ্রেসের লোকেদেরকে টেনে নিয়ে এসে আজকে দল তৈরি করেছেন। তেমনি আম আদমি পার্টিও আপনারা জানেন, আন্না হাজারের মাধ্যমে, আন্না হাজারেকে কাজে লাগিয়ে উনারা সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে দল তৈরি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে। তো এইসব দলগুলো যারা ইউপিতে মুলায়ম সিংজির পরে অখিলেশ যাদব তার পিতৃতান্ত্রিক যে সামন্ততন্ত্র চালিয়ে যাচ্ছে, এই সামন্ততন্ত্র চালাতে গিয়ে সে অখিলেশ যাদব নিজের নেতৃত্বে কোনো ভোট জেতেননি। তিনি যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন জিতে, সেটাও মুলায়ম সিংজির নেতৃত্বে ভোটটা হয়েছিল, বা মুলায়ম সিংজিকে দেখে মানুষ ভোট দিয়েছিলেন। তো এই যে দলগুলো আজকে এই যে বিহারে যে দলকে নীতিশ কুমার ত্যাগ করলেন, কেন না? তারা হচ্ছে পরিবারতান্ত্রিক, তারা সামন্ততান্ত্রিক চিন্তা ভাবনা। আর কংগ্রেসের সাথে তাদের মিল এই কারণেই যে কংগ্রেস ভারতবর্ষের একমাত্র, এই যে জয়দেব দা ফ্যাসিবাদ বলছেন, ফ্যাসিবাদ যদি ভারতবর্ষের কোনো দল করে থাকে, যদি ইমার্জেন্সি কোনো দল করে থাকে, ভারতবর্ষের সাধারণ মানুষের স্বাধীনতার পরে যদি কালো দিন দেখিয়ে থাকে, তাহলে ফ্যাসিবাদ কংগ্রেস, সামন্ততান্ত্রিক কংগ্রেস, যত সামন্ততান্ত্রিক নেতা সেটা কংগ্রেসেই আছে। আর তাদের সাথে বামফ্রন্ট গিয়ে বলছে আমরা ফ্যাসিবাদ বিরোধী। এইসব নাটক সাধারণ মানুষ এসব নাটক বুঝতে পারবে। ভারতীয় জনতা পার্টি হচ্ছে অন্তর্দয় সাধারণ মানুষ বা প্রান্তিক মানুষের দল। আজকে প্রধানমন্ত্রী মোদীজি সমাজের একেবারে নিচু স্তর থেকে উঠে এসে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টি বলে হয়েছেন, অন্য কোন দল হলে হতে পারতো না। সাধারণ মানুষের দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। অমলেন্দু এক মিনিট, সেটা হচ্ছে যে না, বামফ্রন্ট কিন্তু ওই মিছিলটি করেনি, ওটি করেছিল 200টি বাম সংগঠন। ওই বাম সংগঠন বাম মনোভাব। আমার বক্তব্য সেটা নয়, আমি একটা ছোট্ট সংশোধন করে দিলাম আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে আমার প্রশ্নটা তা নয়, আমি অমলেন্দুকে এই প্রশ্নটাই করতে চাইছি যে কংগ্রেসকে যখন আপনারা পাত্তাই দিচ্ছেন না, যখন বিরোধী রাজনৈতিক দলগুলোকে পাত্তাই দিচ্ছেন না, যখন আপনারা যে ন্যারেটিভ তৈরি করেছেন সেই ন্যারেটিভ দিয়েই আপনারা 50% ভোট পাবেন এরকমটা ভাবছেন এই মুহূর্তে, হয়তো পাবেনও, আমি জানি না কি হবে সেটা ভোটের পরে বোঝা যাবে, কিন্তু সেই জায়গা থেকে রাহুল গান্ধীকে গালাগাল দিতে হলো কেন শুভেন্দু অধিকারীকে? দেখুন, যে দলের নেতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বলেছিল যে মদ কা সওদাগর, আজকে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের ভোটের আগে, গতবারে ইলেকশনে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীকে কিভাবে গালাগাল করেছিল আপনারা জানেন। প্রধানমন্ত্রীর চোখে জল চলে এসেছিল, প্রধানমন্ত্রীকে নীচ বলেছিল। আপনাদের কংগ্রেসের নেতারা প্রধানমন্ত্রীকে নীচ বলেছিল। তো যে দলের নেতারা প্রধানমন্ত্রীকে নীচ বলতে পারে, প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে পারে, তাদের দলের নেতাদেরকে কে কি বললো সেই নিয়ে আমি মন্তব্য করতে চাই না। কেন কংগ্রেসের মানসিকতাই হচ্ছে সামন্ততান্ত্রিক মানসিকতা। সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ বা সাধারণ পরিবারের সেটা কংগ্রেস সহ্য করতে পারে না। রাহুল গান্ধী সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছেন, উনি গরিবী দেখেছেন? উনি রাস্তায় দাঁড়িয়ে কোনোদিন বড় হয়েছেন? উনি কোনোদিন দোকানে গিয়ে চাল কিনেছেন? উনি কোনোদিন বাজারে গেছেন? তো উনি কি নেতৃত্ব দেবেন দেশকে? যে নেতা ভারতবর্ষের সমাজের সাথে নিজে মিশতে, রাহুল গান্ধী আজকে যাত্রা করছে কেন? ভারতবর্ষের মানুষ কেমন থাকে, কেমন খায়, কেমন পরে দেখার জন্য। উনি দেখেননি বলে, দেখবেন বলে পয়সা খরচা করে যাত্রা করছেন। আর আমাদের ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে যাত্রা করতে হয় না, তারা ওই পরিবার থেকে উঠে আসে, ওই রকম সাধারণ মানুষের সাধারণ পরিবার থেকে উঠে আসে। তো ভারতীয় উনাকে শেখার জন্য যাত্রা করতে হচ্ছে, যাত্রা করতে থাকুন আপনারা। এক মিনিট, আমি সবার কাছে যাবো, আমি একটু যুক্তির বিষয়ে একটুখানি নজর দেওয়ার চেষ্টা করবো, যুক্তির দিকে থাকতে হবে। তার কারণ
কোন ঘর থেকে উঠে আসছেন বা কোন পরিবার থেকে কোন আর্থিক অবস্থা থেকে উঠে আসছেন সেটা বোধহয় বিচার্য নয়। বিচার্য হচ্ছে তিনি নেতৃত্ব দিতে পারছেন কিনা। একেবারে একদম গরিব মানুষ তিনি যদি নেতৃত্বে আসেন সেটাও যেমন কাম্য, একেবারে প্রচন্ড একটা ধনী ঘর থেকে যদি কেউ নেতৃত্ব দিতে এগিয়ে আসেন দেশকে সেটাও কাম্য। সেরকম উদাহরণ তো ভারতবর্ষ দেখেছে, বহুবার দেখেছে, বহুবার। কিন্তু বিষয়টা হচ্ছে তা নয়। বিষয়টা হচ্ছে যে নেতা নেত্রীরা, আসবো অমলেন্দু, আসবো, আমি সুস্মিতার কাছেও যাব, কিন্তু নেতা নেত্রীরা নানান বিষয়ে কথাবার্তা বলেন, বিরোধী নেতা নেত্রীদের প্রসঙ্গে নানান রকম কথাবার্তা বলেন, অঙ্গভঙ্গি করেন, চোখ টেপেন কিংবা হাতে এরকম এরকম মুদ্রাও করেন সংসদে দাঁড়িয়ে, সেরকম দৃশ্য আমরা দেখেছি। কিন্তু বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে একেবারে স্ল্যাং। আমি বাংলা নিয়ে পড়াশোনা করবার সময় একটা বিষয় পড়েছিলাম, সেটা হচ্ছে স্ল্যাং। আমরা আমাদের পাঠ্যের মধ্যে সেটাও ছিল, স্ল্যাং, অপার্থ ভাষা বা রকিটকি, জকের ভাষা। সেই ভাষা একটি অত্যন্ত অশালীন ভাষা, সেই শব্দটি ব্যবহার করা হয়েছে, যেটা প্রধানমন্ত্রী কিংবা অমিত শাহ যারা শীর্ষ নেতৃত্ব তাদের তরফ থেকে কখনো শুনতে পাওয়া যায়নি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ন্যায় যাত্রাকে কটাক্ষ করলেন অমলেন্দু। আমার মনে হয় রামরথ যাত্রার কথা মনে আছে আপনার, এলকে আডবাণী যেটি করেছিলেন, এলকে আডবাণী, মুরলী মনোহর যোশীরা, সেটাও কিন্তু একটা যাত্রাই ছিল। এরকম যাত্রা কিন্তু করতে হয়, হয় ধর্মীয় কারণে, নয় রাজনৈতিক কারণে। ধর্ম আর রাজনীতি তো সম্পৃক্ত। আমি সুস্মিতা বিশ্বাসের কাছে আসবো। সুস্মিতা বিশ্বাস, 1 মিনিট আপনার। আপনি যে কথাটা বলেছিলেন, আমি একটু সেই জায়গাটা আগে আসি, তারপরে এই জায়গাটায় যাব। যে পাঞ্জাবে, দেখুন পাঞ্জাবে আপের লড়াইটাই হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে, আর কংগ্রেসের লড়াইটাই হচ্ছে আপের বিরুদ্ধে। ওখানে কি করে জোটটা সম্ভব? কেরালে বামফ্রন্টে সিপিআইএম এর বিরুদ্ধে কংগ্রেসের লড়াই, কংগ্রেসের সিপিআইএম এর লড়াই কংগ্রেসের বিরুদ্ধে, সেখানে জোটটা কি করে সম্ভব? প্রধান বিরোধী দল যদি সম্পৃক্ত হয়ে যায় তাহলে তো কি করে, সেখানে কোনো ইয়েই থাকে না, প্রতিদ্বন্দ্বিতাই থাকে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটু ভাববার জায়গা আছে। যেই জায়গাগুলো কংগ্রেস ডাইরেক্ট বিজেপির সাথে ফাইট করছে সেই জায়গাগুলো আলাদা কন্ডিশন, কোনো জায়গায় রিজিওনাল দলগুলোর সাথে ডাইরেক্ট কংগ্রেসের লড়াই, সেই জায়গাগুলোতে জোট হওয়া একটু অসুবিধাজনক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেইভাবে ভাবতে হবে। সেই জায়গায় বিভিন্ন জায়গার কম্পালশন বিভিন্ন রকম। এবার দেখুন, আপনি যে কথাটা বললেন, আজকে এই যে 200টা বাম সংগঠনের যে মিছিল হয়েছে, এই 200টা বাম সংগঠনের মিছিলে বাত্য বসু গেছে, এটা খুব বড় একটা কিছু বিষয় না। কারণ বাত্য বসুর কিন্তু মানসিকতা কিন্তু বাম ভাবাপন্ন ছিলেন, তিনি সেই জায়গায় গেছেন, এটা কিছু অস্বাভাবিক ব্যাপার বলে আমি মনে করছি না। আর আমি অমলেন্দুকে একটু মনে করাতে চাই, অমলেন্দু এত কথা বলছে, ভারতবর্ষের 40% সম্পত্তি 1% মানুষের কাছে চলে গেছে। আগে সেই কথার উত্তর দিক। ভারতবর্ষের মানুষ এখনো 70% মানুষ একবেলা না খেয়ে থাকে পেটে গামছা বেঁধে। আজকে ভারতবর্ষের মানুষের 45 বছরে বেকারত্বের সংখ্যা সবচেয়ে বেশি। আগে সেই উত্তর দিক, তারপরে তো রামলালাকে নিয়ে পড়বেন। আপনারা এই রামের তাস খেলে, ভারতবর্ষের হিন্দুত্বের তাস খেলে, যেই হিন্দুত্বের ধর্মের উন্মাদনায় ভারতবাসীকে মাতিয়ে রাখছেন, এই ধর্মের উন্মাদনা বেশিক্ষণ না, স্টেরয়েডের মতো কাজ করবে। কিছুক্ষণ বাদেই কাজটা শেষ হয়ে যাবে, স্থিমিত হয়ে যাবে। তখন কি করবেন আপনারা? তখন আপনাদের জন্য আমি সময় জ্ঞানব্যাপী মসজিদ আছে, আনইন্টারাপ্টেড টাইম দিচ্ছি, একের পর জয়দেব প্লিজ, 30 বছর আনইন্টারাপ্টেড 1 মিনিট দিলাম আপনাকে। জয়দেব ঘর। না দেখুন, বিজেপির কে নিয়ে কংগ্রেস যে দুশ্চিন্তাটা করছে, আমি সেটাই আপনাকে বলতে চাইছিলাম যে বাবরি মসজিদের রাজনীতি আজকে ভারতবর্ষে 30 বছর কার্যকরী হয়ে গেছে। আজকে থেকেই আমি জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে রাজনীতি ভিএইচপি শুরু করেছে আগামী 30 বছর। এরপরে ঈদগাহ মসজিদ আছে, কারণ ওনারা তো বলে দিয়েছেন কাশি মথুরা আবি বাকি হ্যায়, ইয়ে তো সবই ঝাঁকি হ্যায়। তো ওনাদের কাছে অনেক এজেন্ডা আছে, কিন্তু কংগ্রেস খুব ভাবে রাহুল গান্ধী সমস্ত জোট শর্ত মেনে এবং সত্যিকারের প্রান্তিক মানুষের জন্য, বেকার যুবকদের জন্য, বঞ্চিত অগ্নিবীর অগ্নিপথ প্রকল্পের বা যে যুবক যুবতী তাদের জন্য এবং কৃষকদের জন্য। সব থেকে বড় কথা, কৃষকরা আজকে চূড়ান্ত ভাবে বিধ্বস্ত। কৃষক বাজেট যা করা হয়েছিল তার 1.5% খরচা করে তারা উঠতে পারেনি। তার কারণ হচ্ছে যে পরিমাণে কৃষক ঋণ কংগ্রেস আমলে মকুব করা হতো,
এই জমানায় কিন্তু কৃষক ঋণ মকুব করা হচ্ছে না। কৃষি ক্ষেত্র অবহেলিত। যেভাবে নরেন্দ্র দামোদর দাস মোদী স্বপ্ন দেখিয়েছিল 2014 সালে যে কৃষির আয় দ্বিগুণ হবে, দ্বিগুণ তো দূরস্থ। আগে কংগ্রেস জমানায় যে আয় হতো তার অর্ধেক আয় পরিণত হয়েছে কৃষকদের। এবং সব থেকে বড় কথা, মধ্যবিত্তের হাতে আজকে সঞ্চয় কমে গেছে, মধ্যবিত্তের আয় কমছে, সঞ্চয় কমছে, খরচা বাড়ছে। শিক্ষা খাতে খরচা আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমরা যারা মধ্যবিত্ত ছেলেপুলেদের স্কুলে পড়াই তারা বুঝতে পারছি হাড়ে হাড়ে যে শিক্ষা খাতে খরচা আমাদের এখন বিশাল একটা প্রেসার, একটা চাপ। সেটা রাহুল গান্ধী অ্যাড্রেস করছে যে শিক্ষা খাতে এই বিপুল পরিমাণ খরচা আমরা বহন করতে পারবো না। আর একটা হচ্ছে চিকিৎসা খাতে, বৃদ্ধ বয়স্ক প্রবীণ মানুষদের যে স্বাস্থ্য খাতে একটা খরচা, সেটা ধরাছোঁয়ার বাইরে। মেডিক্লেমের প্রিমিয়াম দেওয়া একটা রিটায়ার্ড প্রবীণ মানুষের পক্ষে অসম্ভব। একটা রিটায়ার্ড এই বার্তাগুলো, যে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করছেন, স্বাস্থ্য খাতে খরচা বেড়েছে, শিক্ষা খাতে খরচা বেড়েছে, মানুষের আয় কমেছে, সঞ্চয় কমেছে, সেখানে খরচা বাড়ছে। কি করে মানুষ নাবিশ্বাস নেবে? একদম এই বার্তাগুলোই দেওয়ার চেষ্টা করছেন রাহুল গান্ধী। জয়দেবটার সাথে আমি একটা এডিশন করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনদায়ী যেসব ওষুধগুলো তার যেভাবে দাম বেড়েছে, মানুষের প্রাণ বাঁচানোর শিক্ষা খাতে আর চিকিৎসা খাতে খরচা মানুষের আয়ের 70% নিয়ে নিচ্ছে। 70% মানুষের আয়। রাহুল গান্ধী সেই বার্তাগুলোই দেওয়ার চেষ্টা করছেন। রাহুল গান্ধী সেই বার্তাগুলোই দেওয়ার চেষ্টা করছেন। আজকেও বর্ষিয়ার নেতা প্রদীপ ভট্টাচার্য তিনিও বলেছেন যে রাহুল গান্ধী প্রান্তিক মানুষের সঙ্গে দেখা করে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, তাদের সমস্যাগুলোকে তুলে আনার চেষ্টা করছেন, কিন্তু তাকে এইভাবে আক্রমণ করার মানেটা কি? আমি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। ডক্টর বন্দ্যোপাধ্যায়, 1 মিনিট আপনার। না, আমি আমাদের প্যানেলে একটা সখ্যতা দেখলাম। আমার ভাই জয়দেবের সাথে আমার বোন সুস্মিতা যে কথাগুলো বললো, আমি আংশিক মেনেও নিলাম যে অনেক কিছু জায়গা দাম বেড়েছে, সত্যি কথা। কিন্তু মুশকিলটা হলো যে ওই বিরোধীদের তো ঐক্যবদ্ধ হতে হবে, সমস্যাটা তো সেখানে। গত বছর কংগ্রেস, এবার তথ্য এবং পরিসংখ্যানে আসি, যেটা খুব গুরুত্বপূর্ণ। গত বছর কংগ্রেস দল 52টি সিট লোকসভায় পান এবং 10% সিট না পেলে বিরোধী দলের মর্যাদা পাওয়া যায় না, এবং সেটা তারা পাননি। সুতরাং কংগ্রেস বুঝতে পেরেছেন, রাহুল গান্ধী বুঝতে পেরেছেন যে একটা তার অস্তিত্বের একটা কম্পালশন রয়েছে কংগ্রেসের, যে অ্যালায়েন্স না করে কোনো গতি নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে, যেটা সুস্মিতা বললেন তাকে আমি একসাথে আমি তার সহমত, যে রিজিনাল ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। কেরালের সমস্যা বললেন, যথার্থই বলেছেন। তাহলে মুশকিলটা হচ্ছে তো সেই কেক ওয়াকি হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পক্ষে। ফার্স্ট অফ অল, রাম মন্দিরের একটা ডেফিনিট ইম্প্যাক্ট কিন্তু গোবলয়ে পড়বে। মানে আমার যারা এখানে কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন, জয়দেব আছেন, তর্কের খাতিরে বললেও কিন্তু এটা মানতেই হবে, এই রাম মন্দিরের কিন্তু একটা এফেক্ট, অ্যাটলিস্ট বিজেপি কিন্তু হিন্দু ভোটকে পোলারাইজ করতে অনেকটাই সক্ষম হবে গোবলয়ে। এবং গোবলয়ে যদি পোলারাইজ করতে পারেন, সেক্ষেত্রে তথ্যটা বুঝতে হবে, স্ট্যাটিস্টিক্স খুব ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, এবং বিহারে যেটা বড় ধাক্কা হলো, জয়দেব বলেছেন, একটা বিশ্লেষণও করেছে যে আরজেডি যদি অনেক জায়গায় সিট দিতে পারে তাহলে আরজেডির একটা ভালো ফল হতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে, কিন্তু গত লোকসভায় কিন্তু নীতিশ কুমারের একটা 22% ভোট ছিল বিহারে, এবং সেই 22%টা যদি একটু ডাইলিউটও করে যায়, ধরে নিলাম তর্কের খাতিরে আরজেডি ম্যাক্সিমাম সিট দেওয়ার জন্য ওই 22টা গিয়ে 16তে দাঁড়ালো, তাহলে কিন্তু এটা কিন্তু বিজেপির পক্ষে একটা খুব সুবিধাজনক জায়গা হবে, কারণ বিজেপির একটা নিজস্ব ভোট বিহারে রয়েছে, এবং রাম মন্দিরের একটা এফেক্ট কিন্তু বিহারের উপরে পড়বে, সেটা পুরো বিজেপি পড়বে, এবং সেটা হিন্দু ভোটের ক্ষেত্রে পড়বে। এবং আমরা জানি যে উত্তরপ্রদেশ এবং বিহারে কিন্তু ওই ধরনের ভোটও হয়, জাতপাতের ভোটও হয়, ব্রাহ্মণ, ভূমিহার, রাজপুত, এবং সেই উচ্চ বর্ণের ভোটটা কিন্তু বিজেপির পক্ষে যাবে। অ্যাডেড সল্ট টু দ্য ইনজুরি টু দ্য অপোজিশন যেটা হবে, নীতিশ কুমারের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, তাকে বলে কুর্মী ভোট ব্যাংক, তার একটা বড় পার্সেন্ট কুর্মী ভোট ব্যাংক কিন্তু নীতিশ কুমার যদি রিটেন করতে পারে, সেক্ষেত্রে একটা থাম্পিং ভিক্টরি কিন্তু এক্সপেক্টেড বিজেপির পক্ষে বিহারে। উত্তরপ্রদেশে একটা বড় ইম্প্যাক্ট, বিকজ আমরা দেখতেই পাচ্ছি যে অলরেডি মায়াবতীর দল কিন্তু আস্তে আস্তে সিং করে যাচ্ছে, এবং কথা শোনা যাচ্ছে মিডিয়া রিপোর্টস যে মায়াবতী কিন্তু প্রো বিজেপি স্টান্স নিয়েছেন। একমাত্র রইল অখিলেশ সিং যাদব, এবং কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা অত্যন্ত দুর্বল উত্তরপ্রদেশে। সুতরাং উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং গুজরাট, এই জায়গা থেকে যদি একটা বড় পার্সেন্টেজ বিজেপি ভোট পায়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষে অত্যন্ত খারাপ অবস্থা গিয়ে দাঁড়াবে। প্লাস যেটা হবে, সমস্যার জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যদি আজকের কংগ্রেস, তৃণমূল এবং বামফ্রন্ট একসাথে লড়াই করতো, একজনের এগেনস্টে একজন ক্যান্ডিডেট দিত, তারা কিন্তু একটা অভূতপূর্ব সাফল্যের সম্ভাবনা ছিল।
বিজেপি হয়তো সেক্ষেত্রে সিট অনেক কমতে পারতো, কিন্তু সেটা বাস্তবে কখনোই সম্ভব নয়। সুতরাং 2024-এর ইলেকশন কিন্তু আমার মনে হয়, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষে কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় যাচ্ছে না। বিকজ বিজেপিকে যদি ডেফিনেটলি একটা স্ট্রং অপোজিশন পার্টি বা নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে যদি তৃতীয়বারের জন্য বসতে না দেওয়া হয়, তার জন্য কিন্তু সমস্ত অপোজিশনকে এক ছাতার তলে আসতে হবে, কিন্তু পলিটিক্যাল কম্পারিশনের জন্য সেটা কিন্তু বাস্তব নয়, এবং সেই জায়গা থেকে কিন্তু অ্যাডভান্টেজ নরেন্দ্র মোদী 2024। এই উত্তরপ্রদেশ, রাইট রাইট, একদম 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 ঠিকই বলেছেন, এবং সেই জায়গা থেকে মোটামুটি ভাবে ঠিক পয়েন্টগুলো ঠিকই। আর কুর্মী ভোটের কথাটা আমরা যখন অপোজিশনের শক্তি নিয়ে আলোচনা করেছিলাম, সেই সময় আমার মনে আছে যে নীতিশ কুমারের এই কুর্মী ভোটটা অপোজিশনের ক্ষেত্রে কতটা কাজে লাগানো যেতে পারে সেই বিষয়টা আমরা কথা বলেছিলাম। এবার সেই ভোট ব্যাংকটা পুরোপুরি চলে গেল এনডিএর দিকে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই, এই উত্তরপ্রদেশ থেকেই আরও একজন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার নাম রাজীব গান্ধী। তিনি অমেঠি থেকে লড়তেন, এবং সেই উত্তরপ্রদেশের বারাণসী থেকেই আরও একজন প্রধানমন্ত্রী হয়েছেন, তার নাম নরেন্দ্র মোদী। তিনিও কিন্তু প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি। উত্তরপ্রদেশ থেকে ভারতবর্ষ 7টি প্রধানমন্ত্রী পেয়েছে। একদম 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 ঠিক। এবং সেই জায়গা থেকে আমি একটুখানি বলতে চাইবো, সেটা হচ্ছে একটু আগে ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে উত্তরপ্রদেশে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বেশ দুর্বল, সেই জায়গা থেকে সত্যি সত্যি সেটা খুব অবাক লাগার মতোই একটি ঘটনা, যারা রাজনীতির ছাত্র আমাদের মতন। সেই জায়গাতে এই মুহূর্তে 3টি পয়েন্ট, যে 3টি পয়েন্টের কথা বারংবার বলে আসছি, সেটা হচ্ছে 10 বছর ধরে যা যা কাজ হয়েছে তার একটা খতিয়ান, সেটা ম্যানিফেস্টোতেই দেখা যাবে, এবং পরবর্তী 5 বছর বা 10 বছর বা 50 বছরের একটা দিশা দেখানো হবে, এবং সেখানে ঠিক কি কি কাজ করতে চায় ভারতীয় জনতা পার্টি। 2 নম্বর হচ্ছে অবশ্যই রাম মন্দির, এটা একটা বিশাল বড় ইস্যু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এবং একটু আগে তো অমলেন্দু বলেওছেন যে যারা রাম বিরোধী তারা কোনো জায়গা পাবেন না। আর 3 নম্বর হচ্ছে স্ক্যাটার্ড অপোজিশন, যে বিরোধী দল তারা যদি ছড়িয়ে ছিটিয়ে যায়, সেই 60% ভোট রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতারা যার কথা বারবার বলেছেন, সেই 60% ভোট আর একত্রীভূত হবে না। সেক্ষেত্রে অ্যাডভান্টেজ অমলেন্দু বাবু, 1 মিনিট। দেখুন, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি ইলেকশনের আগে তার নিজস্ব ম্যানিফেস্টো রাখে মানুষের সামনে, জনগণের সামনে, এবং সেই ম্যানিফেস্টো থেকে আমরা যে বক্তব্য তুলে ধরা হয় দলের তরফ থেকে, আমাদের সরকার গঠন হওয়ার পরে রাজ্য সরকার হোক এবং বিগত 10 বছর কেন্দ্রীয় সরকার, সেগুলো সম্পূর্ণভাবে পূরণ করার চেষ্টা করে এবং করে দেখায়। সেটা 370 ধারা অবলুপ্ত কাশ্মীরে বলুন, রাম মন্দির এবারের ম্যানিফেস্টোতে ছিল আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হবে, রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে 22 তারিখ। এগুলো আমাদের ম্যানিফেস্টো, এগুলো আমাদের ইলেকশনের, আমরা যেটা মানুষকে ভোটের আগে জানাই যে এটা আমরা করব, সেটা করে দেখাই। ভারতীয় জনতা পার্টি কথা রাখে, জনগণের কাছে কথা রাখে। শুধু এই আপনারা প্রভু শ্রীরামচন্দ্রের কথা বলছেন, ভারতবর্ষে সনাতনের দেশ, প্রভু শ্রীরামের কথা সমস্ত কথায় আসা উচিত, কিন্তু তার সাথে সাথেও আজকে অন্তর্দয় বা সমাজের প্রান্তিক মানুষের যে প্রকল্পগুলো কাজে দিয়েছে সেগুলোকে বলুন। হর ঘর নল, প্রত্যেকটা গ্রামের দিকে প্রত্যেকটা পরিবারে আজকে নলের মাধ্যমে জল পাচ্ছেন। আজকে শৌচাগারের কথা বলুন, আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলুন। এই যে 80 কোটি মানুষকে বিনা পয়সায় যে খাদ্যদ্রব্য করোনার সময় থেকে দেওয়া হচ্ছে, সেই কথাগুলো বলুন। করোনার ভ্যাকসিন যে দেওয়া হয়েছে সমস্ত দেশবাসীকে বিনা পয়সায়, এই কথাগুলো বলুন। আজকে এত কিছুর পরেও অর্থনীতিতে আমাদের দেশ তৃতীয় অর্থনৈতিক দেশ হিসাবে গোটা বিশ্বে উঠে আসছে। তো আজকে ভারতবর্ষ এত কিছুর পরেও অর্থনীতিতেও এগিয়ে আসছে, অর্থনীতিতে এগিয়ে আসছে, অথচ আমাদের বিরোধীরা কটাক্ষ করছেন কি ভারত পিছিয়ে যাচ্ছে। আরে পরিসংখ্যান বলছে অর্থনীতিতে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে, আর আপনারা যদি এইসব কটাক্ষ করতে থাকেন, এই কটাক্ষের কোনো ভ্যালু নেই। এবারে একটা কথা, ওটা আপনারা পড়ুন ভালো করে, পড়ে ভালো করে বুঝুন। ইকোনমিক্স আমরা পড়েই কথা বলছি, পড়বোই, আমরা পড়বো তো, জয় শ্রীরামের বই পড়বো তো, প্রভু শ্রীরামচন্দ্রের বই পড়বো তো, পড়বো না কেন? ভারতবর্ষে থাকতে গেলে জয় শ্রীরামের বই পড়তে হবে অবশ্যই। কেন? গোমূত্র কি অপবিত্র জিনিস? গোমূত্র কি অপবিত্র জিনিস? কিন্তু না, আরে হিন্দু শাস্ত্রে গোমূত্রে অপবিত্র বলে বলা হয়নি। আপনারা গোমূত্র রামকে যত গালাগাল দেবেন, তত সাধারণ মানুষ আপনাদের থেকে দূরে সরে যাবে। শান্তি 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 শান্তি। না, হিন্দু শাস্ত্রে পঞ্চগব্যকে অত্যন্ত পবিত্র বলা হয়েছে, খুব সত্যি কথা, একদম একদম। না, আমি মানছি না,
জয়দেব বাবু, অমলেন্দু বাবু, এক মিনিট, মিনিটের মধ্যে আমার শেষ করতে হবে, আমি ইতিহাস জানতে পারি। অমলেন্দু প্লিজ, অমলেন্দু, জয়দেব এক মিনিট। আমি কোনো ধর্মকে আঘাত করব না, অবশ্যই পঞ্চগব্য হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র একটি বস্তু, সেরকমটাই মনে করা হয়, কিন্তু সেটা ঠাকুর ঘরে, সেটা ঠিক, রাজনীতিতে নয়। একদম, এই রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি আনে না, বিরোধীরা কিছু খোঁজে না, আপনারা রাজনীতিতে আনেন। আমরা আস্থায় রাখি, আমরা হিন্দু আস্থায় বিশ্বাস রাখি, আমাদের বিশ্বাসকে আপনারা কটাক্ষ করেন। অমলেন্দু বাবু, জয়দেব বাবু, অমলেন্দু, রাজনীতিতে এই কিছুক্ষণ আগে অমলেন্দু, কিছুক্ষণ আগে অমলেন্দু বলেছেন আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে 2019 সালে রাম মন্দির ছিল, সুতরাং সেটা রাজনীতিতেই চলে এসেছে। সুতরাং বিষয়টা হচ্ছে রাজনীতি আর ধর্মকে পৃথক করে দেখা যায় না, স্বয়ং মহাত্মা গান্ধী সেরকমটাই বলেছিলেন। সুতরাং সেই দুই কে পৃথক করে দেখা হবে না এবারের 2024-এর লোকসভা নির্বাচনেও, সেটাই বোধহয় এই মুহূর্তে সবচাইতে বড় ন্যারেটিভ হতে চলেছে। কিন্তু দুর্ভাগ্য, বিরোধীরা যদি শক্তিশালী হতে পারত, নিজেদের শক্তিশালী করতে পারতো একজোট হয়ে, তাহলে হয়তো ফলাফলটা একটু হলেও অন্যরকম হতে পারত। কিন্তু কি হবে সেটার উত্তর দেবে সময়। আজকের আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে, পরবর্তীতে আমাদের নজর রাখতে হবে যে ঠিক কি কাজ হয়। যেমনটা ডক্টর ব্যানার্জি একদম শুরুতেই বলেছিলেন, লোকসভা নির্বাচনের আগে নানান রকম ঘটনা ঘটতে থাকবে, সেই ঘটনা। হ্যাঁ সুস্মিতা, 10-15 সেকেন্ড সময় দিলাম, বলুন। সবচেয়ে বড় কথা হচ্ছে বিজেপি ভারতবর্ষের বুকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আমি একজন টিচার, আমি ক্লাসে গেছি, সেদিন হঠাৎ শুনছি কিছু বাচ্চা বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তা আমি ঢুকে বকা দিলাম, আমি বকা দিয়ে বললাম স্কুলের মধ্যে জয় শ্রীরাম কেন? কংগ্রেস মানসিকতায় বকা দিয়েছেন। ম্যাম ওনা বলেছেন বাচ্চা জয় শ্রীরাম বলবে, আমরা আগেই বলেছি তো বাচ্চা জয় শ্রীরাম বলবে। আরে এটাই তো রাম বিরোধী, আপনারা রাম বিরোধী। আমি ঠিক এই জায়গাটাতে জয় শ্রীরাম বলবে। আমি আজকের আলোচনাটা এখানে শেষ করবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে ছবিটা কিন্তু এরকমটাই হয়ে গিয়েছে। জয় শ্রীরাম এই স্লোগানটি কিন্তু এই মুহূর্তে আর শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির নেই, এই মুহূর্তে কিন্তু সেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। যেমন যে সমস্ত ছবি, যে সমস্ত ভিডিও, যে সমস্ত গান ভাইরাল হয়ে যায়, ঠিক সেই রকম ভাবে এই শব্দটিও হয়তো ভাইরাল হয়ে যাচ্ছে। কোথাও আমরা অশ্রদ্ধা করে বসছি না তো শ্রীরামের প্রতি? সেই প্রশ্নটা রেখে আজকের আলোচনা শেষ করছি। অনেক ধন্যবাদ ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ অমলেন্দু দত্ত, অনেক ধন্যবাদ সুস্মিতা বিশ্বাস, এবং অনেক ধন্যবাদ জয়। অবশ্যই যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে আনিবে প্রেম তাকে করিল ভেদের খাঁড়া, এরকমটা হয়ে যাচ্ছে না তো? ধর্ম তো আমাদের বেঁধে রাখবার একটা বিষয়, সেই বিষয়টাকে আমরা কোথাও একটা অস্ত্র তৈরি করে ফেলছি, আর সেই ন্যারেটিভ কিন্তু এখন খুব চলছে, এই মুহূর্তে বাজারে খুব খাচ্ছে। আর এই লোকসভা নির্বাচনের আগে এই বিষয়গুলো অনুঘটক হিসেবে কাজ করবে তো বটেই, ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। সেই ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে যেমন এই নীতিশ কুমারের ডিগবাজি, ঠিক ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে কংগ্রেসের হাত ছাড়া, কিংবা পাঞ্জাবে আম আদমি পার্টির কংগ্রেসের হাত ছাড়া। কংগ্রেসের সাংগঠনিক শক্তি ধীরে ধীরে দুর্বল হতে থাকলে লাভটা কার হবে? বিভিন্ন আঞ্চলিক দলগুলো ভারতীয় জনতা পার্টির শক্তি ক্ষয় করবার চেষ্টা করবে, যারা কেন্দ্রের মসনদে রয়েছেন এবং যারা আবার কেন্দ্রের মসনদে আসবার জন্য তৈরি হচ্ছেন, তাদের ঘুঁটি সাজাচ্ছেন, তাদের শক্তি ক্ষয় করবার চেষ্টা করবে। কিন্তু এই যে বিরোধী আঞ্চলিক দলগুলো, তাদেরও তো শক্তি ক্ষয় করবার জন্য অন্যান্য ছোট আঞ্চলিক দলগুলো রয়েছে। সেই শক্তি ক্ষয় কাটাকাটি মারামারিতে কোথাও ভারতীয় জনতা পার্টি কি লাভের মুখ দেখবে? প্রশ্নটা রেখেই আজকের হাইটক এখানেই শেষ করছি। নমস্কার।